আমাদের লেখা পাঠাতে যোগাযোগ করুন bandors.thefriendsband@gmail.com অথবা ডিএম করুন ব্যান্ডর্স অডিওজের ফেসবুক পেজে। লিঙ্ক ইজ গিভেন ইন টু দ্য বায়ো। স্বাগত ব্যান্ডর্স অডিওজে। নমস্কার শ্রোতা বন্ধুরা, সাহিত্য জগতের অলৌকিক কিছু গল্প দিয়ে সাজানো কল্পনার রাজ্যে আপনাকে স্বাগত। আজ আপনাদের জন্য সম্প্রীতি চক্রবর্তীর লেখা অলৌকিক গল্প অবলম্বনে থাকছে রজনী। শুরু করার আগে বলি, আমাদের গল্প পাঠাতে যোগাযোগ করুন bandors.thefriendsband@gmail.com অথবা মেসেজ করতে পারেন আমাদের ফেসবুক পেজ ব্যান্ডর্স অডিওজে। লিঙ্ক ইজ গিভেন ইন টু দ্য ডেসক্রিপশন। গল্পের প্রধান চরিত্রে সুপ্রিয়া ও অদিতি, গল্প পাঠে সায়ন্ত, গল্পের সূত্রধর আমি বিক্রম। শুরু হচ্ছে রজনী। বছর 27 স্বাবলম্বী সুপ্রিয়া আজ বাড়িতে একা। সুপ্রিয়ার রুমমেট অদিতি গিয়েছে অফিস ট্যুরে। সুপ্রিয়া আজ অফিসের মিটিং ট্রেনিং শেষ করে বাড়ি ফিরল তখন প্রায় রাত 9:30। ঘরে ঢুকে ক্লান্ত শরীরটা নিয়ে একটা সিগারেট ধরিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ায়। এই কদিন অফিসে ভীষণ চাপ, দিনে 4-5টা ক্লায়েন্ট মিটিং, তার উপর বসের মেজাজ, অভিযোগ তো আছে। সব মিলিয়ে মানসিকভাবে খুব ক্লান্ত হয়ে রয়েছে সে। কোনো রকমে রাতের ডিনারটা শেষ করলো। এর আগে সে কখনো একা রাত কাটায়নি এই ঘরে। এইসব ভাবতে ভাবতেই ঘুম ঘুম পাচ্ছে, এমন সময় হঠাৎ কলিং বেলের শব্দ এলো। সুপ্রিয়া ভাবল বাড়িওয়ালা এলো নাকি, কোনো দরকারে। গত মাসের ভাড়া তো দেওয়া হয়ে গেছে, আর এত রাতে কেই বা আসবে? অদিতির তো কাল রাতে ফেরার কথা, আজ তো সে খাবারও অর্ডার করেনি। তাহলে কি? মনের মধ্যে চাপা উত্তেজনা আর উদ্বেগ নিয়ে সুপ্রিয়া দরজার দিকে এগিয়ে গেল। কে কে বাইরে? উত্তর না আসায় অজ্ঞতা দরজা খুলে কাউকেই দেখা গেল না। তবে মেঝেতে পড়েছিল একগুচ্ছ রজনীগন্ধা। তার চারপাশে সাজানো রয়েছে কুচি করা ফুল। খুব সংশয়ের সাথে সুপ্রিয়া ফুলগুলো হাতে তুলে নিয়ে ঘরে ঢুকল। মনে মনে বলল, আজ তো আমার জন্মদিন নয়, আর এ এলাকায় আমার পরিচিত কেউ নেই যে এমন সারপ্রাইজ দেবে। গৌরব তো আমার মন খারাপ থাকলে একটা করে ফুল পাঠাতো। সেও তো আমার সাথে সব যোগাযোগ বিচ্ছিন্ন করে বিদেশ চলে গেল। থাক, সেদিনের কথা আর মনে করতে চাই না। চিন্তাগ্রস্ত হয়ে পড়ে সুপ্রিয়া। সংকোচ বোধ করলেও ফুলটা ফুলদানিতে তুলে রাখে। মুহূর্তেই ঘরটা সুগন্ধে মোমো করে ওঠে। এক অদ্ভুত প্রশান্তি অনুভব করে সুপ্রিয়া। সিগারেটটা ধরাতে যাবে এমন সময় সুপ্রিয়ার মাথাটা কেমন যেন ঝিমঝিম করে ওঠে। মুহূর্তেই জ্ঞান হারায় সে। সকালের দিকে জ্ঞান ফেরে সুপ্রিয়া। অবচেতন শরীরটায় চেতনা পেতে সময় নেয়। সুপ্রিয়া বুঝতে পারে সে মেঝেতে পড়ে আছে। মাথায় হাত দিয়ে প্রাণপণ চেষ্টা করে মনে করার যে সে বিছানা থেকে মেঝেতে এলো কিভাবে। ঘরেতে তখনও রজনীগন্ধার তীব্র গন্ধ আছে। সুপ্রিয়া চমকে ওঠে। সেই কলিং বেল, রজনীগন্ধা। তাকিয়ে দেখে টেবিলের উপরে রাখা ফুলদানি থেকে রজনীগন্ধা উধাও। সে বলে, এ কি ফুল নেই, অথচ ফুলের গন্ধ এত জোরালো হচ্ছে কিভাবে? উফ, মাথাটা কেমন করছে আমার। এমন সময় কলিং বেল বেজে ওঠে।
বাইরে থেকে বাড়ির দারোয়ান মহেশ চেঁচিয়ে বলল, ও দিদিমণি, এই যে খবরের কাগজ আর দুধের প্যাকেট রেখে দিয়ে গেলুম। তড়িঘড়ি বিধ্বস্ত শরীর নিয়ে সুপ্রিয়া দরজাটা খুলল। বলল, মহেশদা, কাল 10টার পর কেউ এসেছিল গো? না তো দিদিমণি, 10টার পর তো গেট বন্ধ করে দিই। আর হ্যাঁ, আজ আমাদের খিটখিটে বাড়িওয়ালা সকালবেলা জানো তো বেরিয়ে গেছে, বলল 2 দিন থাকবে না। আর আজ আমার বউয়ের জন্মদিন, আমিও আজ রাতে বাড়ি চলে যাব। তোমার কিছু দরকার হলে আগে ভাগে বলো আমায়। ও, ঠিক আছে ঠিক আছে, তুমি এসো। মনের ভুল বা অধিক স্ট্রেস থেকে হয়তো সুপ্রিয়া বেশিই ভাবছে। ব্যাপারটা এড়িয়ে গেল সে। এরপর সুপ্রিয়া টিফিন করে রেডি হয়ে অফিস বের হলো। বাড়ি ফিরতে রাত হলো। এসে দেখলো দারোয়ান সদর দরজা বন্ধ করে তালা দিয়ে গেছে। সুপ্রিয়া ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে দোতলার সিঁড়িতে উঠতে যাবে, এমন সময় এ কি, সিঁড়িতে এত ফুল কোথা থেকে আসছে এইসব? উঠে গিয়ে রুমের দরজার সামনে সে দেখে গোলাপ ফুল। সুপ্রিয়ার এবার সত্যি সত্যিই ভয় পাচ্ছে। বলল, কে করছে এইসব? কেনই বা করছে? কাল রজনীগন্ধা, আজ গোলাপ, সারা ঘরময় ফুল ফুল আর ফুল। আমি মনে হয় পাগল হয়ে যাচ্ছি। গোলাপটা হাতে নিতেই সুপ্রিয়ার মনে হতে থাকে গোলাপের কাঁটাগুলো যেন তার হাতের আঙুলগুলোকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়েছে। বড্ড বড্ড কষ্ট হচ্ছে তার। সুপ্রিয়া চিৎকার করছে, কিন্তু সেই শব্দ তার নিজের কানেও আসছে না। 2 হাত তার রক্তে ভেসে যাচ্ছে, কিছুতেই ছাড়াতে পারছে না সে। হঠাৎ চিৎকার থামিয়ে দেখলো, কই কিছু নেই, রক্ত নেই, হাতের গোলাপটাও কেমন যেন ঝিমিয়ে গেছে। হাঁফাতে হাঁফাতে অতি কষ্টে দরজা খুলে ঘরে ঢোকে সুপ্রিয়া। ক্রমশ ক্রমশ অস্থির হয়ে ওঠে সে। ভয়ে ঘেমে গেছে সে। এইসব সত্যি না ভ্রম? সুপ্রিয়া হয়তো বেশি ভাবছে। তার হয়তো পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন, তাই সে ভুলভাল দেখছে বা ভাবছে। এই ভেবে সোফায় বসে পড়ে সুপ্রিয়া। হঠাৎ তার নাকে এলো সেই ফুলের জোরালো গন্ধ। দম বন্ধ হয়ে আসে সুপ্রিয়ার। আজ অদিতির ফেরার কথা। তখন রাত 12:10। অদিতি মেন গেট খোলা আছে দেখে ছুটে গেল সুপ্রিয়ার রুমের দিকে। রুমের দরজা খুলে দেখে সুপ্রিয়ার নিথর দেহ। লাশের চারপাশে ছড়িয়ে রয়েছে রক্ত আর রজনীগন্ধা, গোলাপ, গাঁদা ফুলের ছেঁড়া পাপড়ি। অদিতি থরথর করে কাঁপতে থাকে। সুপ্রিয়াকে জড়িয়ে ধরে জাগানোর চেষ্টা করে, কিন্তু কোনো সাড়া আসে না। শরীরটা ঠান্ডা, সুপ্রিয়া মৃত। আর কিছু ভাবতে পারছে না অদিতি। তবে কিছুটা হলেও আঁচ করতে পেরেছে আজ সকালের পর। গত সপ্তাহে সুপ্রিয়ার সাথে গৌরবের ব্রেকআপ হয়। সেদিন সুপ্রিয়া অদিতিকে ডেকে বলে এবং ভীষণ কান্নাকাটিও করছিল সে, আর সাথে বেহিসেবে ড্রিঙ্কস আর স্মোকিং। অদিতি থামাতে পারেনি। রাতে গাড়ি করে বাড়ি ফেরার পথে সুপ্রিয়া দারুণ গতিতে ড্রাইভ করতে থাকে। ব্রেকআপের দুঃখ ভুলতে
প্রবল নেশায় ডুবে স্পিডে গাড়ি চালিয়ে সে বড় আনন্দ পাচ্ছিল। অদিতিও কিছু বলেন। হঠাৎ কি যেন একটা শব্দ পায় অদিতি। পিছন ঘুরে খেয়াল করে রাস্তার কুকুরগুলো ঘেউ ঘেউ করছে, কিন্তু গাড়ির স্পিডোমিটার তখন 90 পার করে গেছে। গাড়ি থামিয়ে দেখার কোনো সুযোগ নেই, হয়তো কোনো রাস্তার কুকুর চাপা পড়েছে। এই ভেবে অদিতি দুরন্ত গতিতে ছুটতে থাকা গাড়ির জানলা খুলে সিগারেটে টান দেয়। নেশার পরিবেশ উপভোগ করতে থাকে তারা দুজনে, অথচ তারা জানতেই পারে না সেদিন কোনো পথ কুকুর নয়, বরং ফুটপাতের বাসিন্দা এক ভদ্রমহিলা ও তার ছেলে সেখানে বসেছিল। সেই ভদ্রমহিলা ফুল বিক্রি করে সংসার চালাতো। সেদিন তার অনেক ফুল বিক্রি হয়েছিল এবং অনেক রাত অবধি বিক্রি হয়েছিল। তাই অত রাতেও তিনি রাস্তায় বসে অবশিষ্ট ফুলগুলো গুছিয়ে নিচ্ছিলেন। হঠাৎই এক গাড়ির ধাক্কায় তারা দুজনেই পিষ্ট হয়। গাড়ি বা গাড়ির চালক কারোরই কোনো খোঁজ পাওয়া যায়নি। এই নির্মম খবরটা অদিতি আজ সকালেই পেয়েছে। তবে সেই গাড়িটা যে সুপ্রিয়ারই সেটা অদিতি জানতে পারে আজ রাতে, যখন সে নিচে পার্ক করা সুপ্রিয়ার গাড়ির পিছনের চাকায় বিভিন্ন ফুল এবং সাথে শাড়ির এক টুকরো কাপড় ছেঁড়া দেখতে পায়। এইসব দেখেই তো অদিতি ছুটে গেল ঘরে, কিন্তু শেষ রক্ষা হলো না। অদিতি আফসোস করতে থাকে, কেন যে সেদিন সুপ্রিয়াকে ড্রাইভ করতে আটকালো না সে। চাইলে তো অদিতি তাকে সামলে নিতে পারত, কিন্তু সেও তো সেই সময়টা এনজয় করছিল। গাড়িটা থামিয়ে দেওয়া উচিত ছিল। এমন নিষ্প্রাপ দুজনকে তারা মেরে ফেলেছে, তারা অপরাধী। এই ভেবে অদিতি কাঁদতে থাকে। এমন সময় হঠাৎ কলিং বেলের শব্দ আসে। দরজা খুলতেই অদিতি দেখে মেঝেতে পড়ে রয়েছে একগুচ্ছ রজনীগন্ধা। এবার কি তাহলে? এতক্ষণ শুনলেন সম্প্রীতি চক্রবর্তীর কলমে রজনী। গল্প পাঠে সায়ন্ত, সুপ্রিয়ার ভূমিকায় সম্প্রীতি, অদিতির ভূমিকায় রূপসা, মহেশ ও গল্পের সূত্রধর আমি বিক্রম। সামনের সপ্তাহে আরও একটা অলৌকিক গল্প নিয়ে ফিরবে ডার্ক ইকোজ। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।